পুরোপুরিভাবে বেসরকারি হতে যাচ্ছে ভারতের এই তিনটি সরকারি ব্যাংক। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি এই তিনটি সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যাংকটি আর কতদিন পরে হয়তো আর সরকারি নাও থাকতে পারে। তার কারণ এই সমস্ত ব্যাংক থেকে তাদের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে এবার থেকে কেন্দ্র সরকার। তো সেক্ষেত্রে এই সমস্ত ব্যাংকে যদি আপনাদের টাকা জমানো থাকে তাহলে সেই সমস্ত টাকার কি হবে, সেই সমস্ত টাকা কি একবারে নষ্ট হয়ে যাবে? তো এই নিয়ে কি জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং কোন কোন ব্যাংকই বা বেসরকারি হতে চলেছে চলুন জেনে নিই। তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে ইউকো সহ তিনটি ব্যাংকের শেয়ার বিক্রি। আপনাদের টাকা সুরক্ষিত তো? বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার। বন্ধুরা, ভারতের ব্যাংকিং খাতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে এবার থেকে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার এবার দেশের তিনটি বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে কোন কোন ব্যাংক রয়েছে? এর মধ্যে রয়েছে ইউকো ব্যাংক, এর মধ্যে রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এবং এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরে এই পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেক্ষেত্রে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোতে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি 2024 সালের অগাস্ট মাসে একটি নতুন নিয়ম চালু করেছিল। এই নিয়মের আওতায় প্রত্যেকটি তালিকাভুক্ত কোম্পানির ন্যূনতম 25% পাবলিক শেয়ার হোল্ডিং দেওয়া হতো। তবে সরকারি ব্যাংকগুলোর জন্য এই নিয়ম মানার সময়সীমা 2026 সালের অগাস্ট মাস পর্যন্ত নির্ধারিত করা হয়। এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ ইন্ডিয়া এই শর্ত ইতিমধ্যে পূরণ করতে পেরেছে। এবার পালা রয়েছে ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এই শর্ত পূরণ করার পালা এসছে। তো সেক্ষেত্রে বর্তমানে জানিয়ে দিই যে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের বর্তমানে কেন্দ্র সরকারের অংশীদারিত্ব রয়েছে 98.25%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের রয়েছে 96.38%, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অংশীদারিত্ব রয়েছে। ইউকো ব্যাংকের রয়েছে 95.39%, সেন্ট্রাল ব্যাংকের রয়েছে 93.08% এবং ব্যাংক অফ মহারাষ্ট্রার রয়েছে 79.60%। এবং এই সমস্ত শেয়ার বিক্রির মাধ্যমে কেন্দ্র সরকার প্রায় 50,000 কোটি টাকার মূলধন সংগ্রহ করতে পারে বলে খবর। এর মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকেই 20,000 কোটি টাকা সংগ্রহ করতে পারে বলে আশা করা হচ্ছে। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে আপনি যদি এই সমস্ত ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে তাদের কি ব্যাংকিং পরিষেবায় কোনো রকম পরিবর্তন আসবে? তবে আপনাদের জানিয়ে দিই যে ব্যাংকের মালিকানা বদলালেও গ্রাহকদের টাকা কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। কারণ আপনাদের যত টাকা রয়েছে সবগুলো ডিআইসিজিসির অন্তর্ভুক্ত, অর্থাৎ ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আন্ডারে রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো ব্যাংকের যদি মালিকানা যদি কেন্দ্র সরকার বেচেও দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাংকিং পরিষেবাতে কোনো প্রকারের সমস্যা হবে না। এছাড়া শেয়ার বিক্রির ফলে ব্যাংকগুলোর মূলধন বৃদ্ধি পাবে এবং আরও ভালো পরিষেবা দিতে সক্ষম হবে। ফলে গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আগের থেকে অনেক ভালো হবে। তো এক্ষেত্রে কিন্তু দু ধরনের কথা রয়েছে। এক নম্বর কথা হচ্ছে, যদি আপনি বলেন যে আপনাদের যে মূলধন রয়েছে অর্থাৎ আপনাদের যে ব্যাংকে যে টাকা জমানো রয়েছে সেই টাকা কি কোনো সমস্যা হবে? আপনাদের জানিয়ে দিই যে না, সেই সমস্ত আপনাদের কোনো সমস্যা হবে না। যেরকম চলছে ঠিক সেরকমই চলবে, আপনাদের টাকার কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে হয়তো ব্যাংকে গেলে আপনি পরিবেশটা একটু ভালো পাবেন। যে সমস্ত ব্যাংকে এসি নেই সেই সমস্ত ব্রাঞ্চে গেলে আপনি ধরুন এসি পাবেন, আরও ধরুন সুন্দরভাবে সাজানো রুম পাবেন। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে যে সমস্ত জিনিসে আগে কোনো চার্জেস ছিল না সেই সমস্ত জিনিসে কিন্তু এবার থেকে আপনাকে চার্জেস দিতে হবে। অর্থাৎ কেন্দ্র সরকারের হাত থেকে যদি এই সমস্ত ব্যাংক চলে যায় তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে কর্পোরেট ব্যাংক হয়ে যাবে। তো আপনারা তো জানেনই যে আইসিআইসিআই ব্যাংক হোক কিংবা এইচডিএফসি ব্যাংক হোক, সেক্ষেত্রে গরিব মানুষের টাকা রাখাটা তো প্রায় ইম্পসিবল। সেক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়, ধরুন যদি একটু সেমি আরবানে হয় 10,000 টাকা। তো সবার পক্ষে তো 10,000 টাকা মেনটেন করা ইম্পসিবল। যেই মহিলাটি শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে টাকা আসে, প্রতি মাসে 1,000 টাকা ঢোকে, তো সেই সময় মহিলা কিভাবে 10,000 টাকা মেনটেন করবে? তাহলে সে অ্যাকাউন্ট খুলবে কোন ব্যাংকে? অর্থাৎ এক্ষেত্রে আপনাদের জমানোর টাকার সমস্যা না হলেও আপনাদের কিন্তু সমস্যা হতে পারে লং রানে। কারণটা হচ্ছে
তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, ধরুন যে সমস্ত পরিষেবাগুলো আগে আপনারা সরকারি ব্যাংকে ফ্রি পেতেন, সেই সমস্ত পরিষেবাগুলো আপনারা এখন থেকে আর ফ্রি পাবেন না। ছোট ছোট কাজের জন্য আপনাকে বেশি চার্জেস দিতে হবে। সামান্য ধরুন আপনার যদি চেক বাউন্স হয়, সেক্ষেত্রে সরকারি ব্যাংকে ধরুন যদি 150 টাকা চার্জ লাগতো, বেসরকারি ব্যাংক হলে পরে ওটা প্রায় 800 থেকে 850 টাকা চার্জ লাগবে। অর্থাৎ আপনাদের ইনিশিয়াল স্টেজে কোনো সমস্যা হবে না, আপনাদের জমা টাকার কোনো সমস্যা হবে না, কিন্তু লং রানে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে কি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স রয়েছে? সরকারি ব্যাংকের এক্সপিরিয়েন্স ভালো নাকি বেসরকারি ব্যাংকের এক্সপিরিয়েন্স ভালো? এবং চার্জেসের দিক থেকে কোনটি ভালো বা কোনটি বেশি চার্জ নেয়? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।